হাওড়া স্টেশনের চিরচেনা ব্যস্ততা, কিন্তু নির্বাণের কাছে ব্যাপারটা বড্ড অচেনা লাগছে। 23 নম্বর প্ল্যাটফর্মে তেল ধারণের জায়গা নেই। কুলিদের হাঁকডাক, ট্রেনের যান্ত্রিক ঘোষণা আর হাজার হাজার মানুষের গন্তব্যে পৌঁছানোর তাড়াহুড়ো, সব মিলিয়ে অস্থির পরিবেশ। কিন্তু এই সব কিছুর মাঝেও নির্বাণ একেবারে শান্ত দ্বীপের মতো স্থির। চেন্নাই যাওয়ার এই এক্সপ্রেস ট্রেনটি আজ ওর কাছে কেবল গন্তব্যে পৌঁছানোর কোনো মাধ্যম নয়, বরং জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। নির্বাণ, বয়স 27-28 বছর, চোখে বেশ রিমলেস চশমা, পরনে একটা নীল রঙের ফর্মাল শার্ট, আর চেহারায় বেশ একটা আভিজাত্যের ছাপ। পরিষ্কার করে কামানো দাড়ি, পরিপাটি করে আঁচড়ানো চুল, দেখলে এক নজরেই বোঝা যায় যে ভীষণ সুশৃঙ্খল আর মেধাবী। ছোটবেলা থেকেই জীবনকে ও দাবার ছকের মতো মেপে চলেছে। আড্ডা বা বন্ধুদের সাথে সময় নষ্ট করার বিলাসিতা কোনোদিনই আর ছিল না, আর আজ সেই পরিশ্রমেরই ফল পেয়েছে। একটা নামী সরকারি ব্যাংকের একেবারে অফিসার পদে নিয়োগ, পোস্টিং অবশ্য সুদূর কেরালায়, তবে আগে চেন্নাইয়ে জয়নিং। নির্দিষ্ট কোচের সামনে এসে নির্বাণ একবার থামল, ভালো করে মিলিয়ে নিল সিট নাম্বারটা, তারপর বড় একটা শ্বাস নিয়ে কামরায় উঠে নিজের লোয়ার বার্থটা খুঁজে নিয়ে বসল। ঠিক বিকেল 3:20, মৃদু ঝাঁকুনি দিয়ে ট্রেনটা নড়ে উঠল। হাওড়া স্টেশনটা ধীর গতিতে চোখের সামনে থেকে সরতে শুরু করলো। নির্বাণ জানলার ধারের সিটে বসে বাইরে তখন তাকিয়ে আছে। এই চাকরিটা পাওয়ার জন্য দিন রাত এক করে লড়েছে। বেসরকারি ব্যাংকের টার্গেট পূরণের লড়াই আর মায়ের বিয়ের জন্য ক্রমাগত জেদ, সবকিছু থেকে কয়েকদিনের এই দূরত্বটা হয়তো খুব দরকার ছিল। কিন্তু অদ্ভুতভাবে যখনই ট্রেনটা গতি বাড়াতে শুরু করলো, নির্বাণের বুকের ভেতরটায় কেমন যেন চিনচিন করে উঠল। শুধু কি কেরালা যাচ্ছে? না, ফেলে যাচ্ছে ওর চেনা শহর, ছোট্ট ঘর, একলা মা আর সেই একরোখা মেয়েটাকে, যে মেয়েটা তাকে সব সময় স্বার্থপর বলে গাল দেয়। নির্বাণ জানলার কাঁচে নিজের আবছা প্রতিচ্ছবি দেখল। ও কি সত্যিই স্বার্থপর, নাকি ও জানতো কোন জেদটা জীবনের জন্য আসলে সঠিক? ট্রেন শহর ছাড়িয়ে গ্রামের সবুজ ধানক্ষেত আর পুকুরের পাশ দিয়ে একেবারে শাঁ শাঁ করে ছুটে চলেছে। নির্বাণ চশমাটা খুলে চোখটা একটু বুঝল, তারপর ব্যাগ থেকে জলের বোতল বের করে এক চুমুক খেলো। ও জানে না কেরালায় গিয়ে জীবন কোন পথে ওকে নিয়ে যাবে, কিন্তু এটুকু বুঝতে পারছে এই ট্রেন যাত্রাটা একা একা খুব একটা বেশি উপভোগ হয়তো করবে না। নির্বাণের ঠিক উল্টো দিকে নবদম্পতি বসে আছে। নির্বাণ স্বভাব সিদ্ধ গাম্ভীর্য নিয়ে জানলার বাইরেই তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। মাঝে মধ্যে নজর যাচ্ছিল, কারণ সহযাত্রীটি বেশ হাসি খুশি আর বক বক করেই যাচ্ছে। একবার আর চোখে দেখলো নির্বাণ, ভদ্রলোক চায়ের আবদার করলো, আর তার স্ত্রী তাকে একেবারে যত্ন করে ফ্লাস্ক থেকে কাপে চা ঢেলে দিল। তবে চাটা দেওয়ার আগে কেমন যেন ইতস্তত করছিল, বোধহয় উল্টো দিকে নির্বাণ বসে আছে তাই। বাঙালি এখনো এই অভদ্রতাটা ত্যাগ করতে পারেনি। সে ছোট থেকে বাড়ির লোক যতই শেখাক, ট্রেনে কেউ কিছু দিলে একদম খাবে না। স্ত্রীর অনবরত ইশারা আর খোঁচা সহ্য করতে না পেরে
হাসি মুখে ভদ্রলোক নির্বাণের দিকে তাকালো। তারপর বলল, বলছি দাদা, এক কাপ চা খাবেন নাকি? নির্বাণ বুঝতে পেরেছিল ওকে উদ্দেশ্য করেই বলা হয়েছে, তাও একবার ভদ্রতা করে বলল, আমাকে বলছেন? ভদ্রলোক মৃদু হাসল। তারপর বলল, হ্যাঁ, আপনাকেই তো বলছি। বাড়ির তৈরি চা, একেবারে আদা লবঙ্গ সব দিয়ে বানিয়েছে আমার ধর্মপত্নী। চলবে নাকি অল্প? নির্বাণও সামান্য হাসল, ওই যেটুকু ভদ্রতা করতে হয়। তারপর গলাটা নামিয়েই বলল, না ধন্যবাদ, আসলে আমি সেভাবে চা খুব একটা পছন্দ করি না। ভদ্রলোক বোধহয় একটু অবাক হলো। বাঙালি চা খায় না, এ তো চট করে পাওয়া যায় না। সে কি, চা পানের অভ্যাস নেই? আমি তো চা ছাড়া একদিনও থাকতে পারি না। সামান্য হাসল নির্বাণ, কিন্তু ভদ্রলোক বোধহয় তাতে খুব একটা স্বস্তি পেল না। আবারও বলে উঠল, তারপর কতদূর চললেন? নির্বাণ ততক্ষণে ভাবছে ব্যাগ থেকে বইটা বের করবে, কারণ এইভাবে অচেনা কারোর সঙ্গে আলাপ জমাতে খুব একটা ও অভ্যস্ত নয়। চেন্নাই। আরে চেন্নাই তো আমরা সবাই যাচ্ছি। চেন্নাই থেকে কোথায় যাবেন? নির্বাণ জানাতে চাইছিল না, কিন্তু না জানালে এই ভদ্রলোক চুপ করবে বলে তো মনে হচ্ছে না। ওই আপাতত চেন্নাই, তারপর ওখান থেকে কোচি হয়ে কেরালা। ব্যাস, ভদ্রলোক বোধ হয় এই সুযোগটাই খুঁজছিল। একেবারে জমিয়ে গল্প করতে বসে গেল। আমার নাম অনিমেষ, আর ও ঈশিতা, আমার নববিবাহিতা স্ত্রী। অনিমেষের বকবক বেশ বিড়ম্বনায় ফেলে দেয় ঈশিতাকে। মানুষটা এত সরল যে লোকজন পেলেই গল্প করতে শুরু করে। খানিকটা ইতস্তত করে শুধুমাত্র নমস্কারটাই জানালো ঈশিতা। নমস্কার। এবার নির্বাণ ভাবল, ভদ্রমহিলাও যখন নমস্কার জানালো, তখন বোধহয় নিজের নামটা বলে দেওয়াই ভালো। হ্যাঁ নমস্কার, আমি নির্বাণ মুখার্জি। এরপর সবাই কিছুক্ষণ চুপ করে রইল। নির্বাণ মুখের সামনে বইটা ততক্ষণে খুলে বসেছে, কিন্তু অনিমেষ উসখুস করতে থাকলো। বেশিক্ষণ চুপ করে থাকা তার ধাতে নেই। জানেন তো দাদা, এই সিটটা আমার নয়, ঈশিতার এখানেই সিট, কিন্তু আমার পাশের কম্পার্টমেন্টে। এখন এখানে কেউ নেই তাই বসলাম, কিন্তু কেউ এলে তো আবার ছেড়ে দিতে হবে। এই অতিরিক্ত ইনফরমেশনটার কোনো প্রয়োজন আছে বলে তো মনে হলো না নির্বাণের, কিন্তু তবুও মুখে কিছু বলল না, কারণ মানুষটাকে সহজ সরলই মনে হচ্ছে। তা আপনি কেরালা কি ঘুরতে যাচ্ছেন নাকি আমাদের মতোই? অনিমেষের চোখের ইশারা বুঝে ঈশিতা আলতো করে ওকে থামালো। নির্বাণ জানলার বাইরে তাকিয়ে নিষ্পৃহ গলায় উত্তর দিল, না, পোস্টিং ব্যাংকে। ভদ্রলোক ব্যাংক শুনেই বেশ উৎফুল্ল হয়ে উঠল। বাহ, সরকারি ব্যাংক নিশ্চয়ই। দারুণ ব্যাপার তো, এখনকার যা বাজার। ঈশিতা বুঝতে পারল অনিমেষ এবার বেফাঁস কিছু বলতে চলেছে। তাড়াতাড়ি ঈশিতা বলে উঠল, আপনি একাই যাচ্ছেন? মানে বাড়ির কেউ সঙ্গে নেই? আপনার মা বা আপনার স্ত্রী? না না না, আমি একাই যাচ্ছি। আসলে মা একটু অসুস্থ, তাই ওনাকে এত দূর নিয়ে আসা, পরে কখনো আনবো। ও আচ্ছা, আর আপনার স্ত্রী? নির্বাণ যেন একটু চুপচাপ হয়ে গেল। একবার জানলার বাইরে তাকালো, তারপর আবার ঈশিতার চোখের দিকে তাকিয়ে খানিকটা হালকা গলায় বলল, বিয়ে এখনো হয়নি, তবে ওই এঙ্গেজমেন্ট হয়েছে। এবার ঈশিতা বেশ উৎফুল্ল হয়ে উঠল। এঙ্গেজমেন্ট হয়ে গেছে? বাহ, তাহলে তো খুব শীঘ্রই বিয়ে। কেরালা থেকে ফিরেই বুঝি? নির্বাণ এবার অনিমেষ আর ঈশিতার দিকে তাকালো। ওদের দুজনের একে অপরের দিকে তাকানো মাঝে মাঝে হাসি বিনিময় বুঝিয়ে দিচ্ছে ওদের মধ্যে ভালোবাসার কমতি একটুকুও নেই। চোখটা সরিয়ে জানলার বাইরে অন্ধকারের দিকে চোখ ফেরালো নির্বাণ। তারপর খানিকটা বিষণ্ণ গলায় বলল, জানি না, আপাতত 6 মাসের জন্য পিছিয়ে দিয়েছি।
অনিমেষ খানিকটা আঁতকে উঠল। সে কি 6 মাস পিছিয়ে দিলেন কেন? আমার তো আশীর্বাদ হওয়ার পর এক মুহূর্ত দেরি হয়েছিল না, আর আপনি এত বড় একটা শুভ কাজ স্থগিত করে দিলেন। হ্যাঁ, তখন তুমি আমায় কম জ্বালিয়েছিলে। মিনিটে মিনিটে ফোন, রিপ্লাই না দিলেই অমনি বাবুর মাথা গরম। নির্বাণ একটা দীর্ঘশ্বাস ফেলল। ওই কিছু রেস্ট্রিকশন ছিল, সব সময় সবটা নিজের মনের মতো তো হয় না। তা ঠিক, তবে জীবনটা কিন্তু খুব ছোট দাদা। আজ যে সুযোগটা আছে কাল সেটা নাও থাকতে পারে। যেমন আমাদের দেখুন না, ইন্ডিয়ান রেলওয়ে আমাদের সিট দিল 2 আলাদা কম্পার্টমেন্টে, তবুও আমি ঈশিতার কাছে এসে বসে আছি। জানি যার সিট সে এলে আমায় উঠে যেতে হবে, তবুও যতক্ষণ পারি ওর পাশে আছি। আসলে একটা মুহূর্ত ওর সঙ্গ আমি মিস করতে চাই না। নির্বাণ লক্ষ্য করল অনিমেষ আর ঈশিতা একে অপরের চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছে। সদ্য বিয়ে হয়েছে ওদের, এইটুকু তো স্বাভাবিকই। কিছুক্ষণের জন্য আবার স্তব্ধ হয়ে গেল কম্পার্টমেন্ট, আর এই সুযোগেই আবার নির্বাণ নিজের বইটা খুলে বসল। ওদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিল, কিন্তু অনিমেষ কতক্ষণ চুপ করে বসে থাকবে? বলছি, আপনি প্রচুর পড়াশোনা করেন তাই না? ট্রেনে উঠে থেকে বই পড়েই যাচ্ছেন। আমার আবার পড়াশোনায় কোনোদিন মন নেই। টেনে টুনে বিটেকটা হলো, আর তারপর তো। নির্বাণ উত্তরে মৃদু হাসল, কিন্তু লক্ষ্য করল ঈশিতা বারবার অনিমেষকে চোখের ইশারায় চুপ করতে বলছে। আহ অনিমেষ, তুমি কি শুরু করলে বলো তো? এক নাগাড়ে বকবক করেই যাচ্ছ। আমাদের ব্যাংকের বাবুর হয়তো এত কথা ভালো লাগছে না। উনি কত সুন্দর একটা বই পড়ছিলেন, আর তুমি ওনাকে একদম পড়তেই দিচ্ছ না। নির্বাণ বুঝতে পারল বই পড়া আর হবে না। বইটা বন্ধ করে টেবিলের ওপর রাখল। ঈশিতা লজ্জা পাচ্ছে। আসলে অনিমেষের এই অতিরিক্ত মেলামেশা নির্বাণ যে কি চোখে দেখছে ওরা বুঝতে পারছে না। নির্বাণ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে উঠল, না না না, ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগছে। অনিমেষ বাবু খুব ভালো কথা বলেন। অনিমেষ বাবু তো খুব খুশি। দেখলে তো, দাদার আমাকে পছন্দ হয়েছে। আরে বিষয়টা বোঝো, দাদা ব্যাংকে চাকরি করেন মানে কি সারা জীবন শুধু গম্ভীর হয়ে নোট গুনবেন, সই করবেন, আর এই কাউন্টারে যাও ওই কাউন্টারে যাও, এখন লিঙ্ক নেই এসব বলবেন? একটু হাসি মজাও তো দরকার জীবনে, তাই না? না না, আমি পারতপক্ষে ওগুলো বলি না। তবে লিংক না থাকলে আমাদেরও কিন্তু খুব অসহায় লাগে, বিশ্বাস করুন। নির্বাণ বেশ গল্প করছে দেখে অনিমেষও তার গল্পের ঝুলি খুলে বসল। আচ্ছা, একটা কথা বলুন তো দাদা, আপনারা তো সারাদিন অত অত টাকার বান্ডিল দেখেন, চোখে ধুলো দিয়ে কখনো ইচ্ছে করে না ওখান থেকে 2টো বান্ডিল নিজের পকেটে ভরে নিয়ে আসি? মানে অত টাকা সামনে থাকলে কার না মন করে বলুন দেখি? অনিমেষ, কি সব যাতা বলছো? ছি, উনি কি চোর নাকি? সরকারি অফিসার উনি। এবার বেশ শব্দ করে নির্বাণ হেসে উঠল। না না না, অফিসার তো অফিসে, ঠিক আছে। আসলে সত্যি বলতে কি, ব্যাংকে যখন জয়েন করি তখন প্রথম প্রথম অত টাকা দেখে একটু অস্বস্তি হতো, কিন্তু এখন ওগুলো নেহাতি আমার কাছে ওই কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু নয়। আর একটা কি বলুন তো, আসলে অন্যের টাকা তো গুনতে বিরক্তিই লাগে। ওই রকম বিরক্তিকর কাজ আমার তো মনে হয় আর পৃথিবীতে দুটো হয় না। বাহ, দারুণ কথা বলেছেন তো। আপনি মানুষটাও কিন্তু দারুণ। তবে বিয়ের ব্যাপারটা পিছিয়ে দিয়ে আপনি কিন্তু ভুল করেছেন। অনিমেষের এই হুট করে বলা কথাটা নির্বাণকে আবার বাস্তবে ফিরিয়ে আনলো। জানলার বাইরেও তাকালো। অন্ধকার হয়ে এসেছে। দূরে একটা অল্প আলো দেখা যাচ্ছে। অপেক্ষা করাটাই হয়তো ভুল। আসলে কারোর জন্য জেদ ধরে রাখাটা
তার চেয়েও বেশি যন্ত্রণার। মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি আপনাদের মতো এত সহজ সরল হতো তাহলে। ঈশিতা কিছু একটা আন্দাজ করলো, তারপর বলল, জীবনটা তো সহজই, আমরাই তো অহেতুক কঠিন করে তুলি। যেমন ট্রেনটা দেখুন না, কত সহজে লাইন দিয়ে ছুটে চলেছে। আমরাও যদি অহেতুক দুশ্চিন্তা ছেড়ে দিয়ে সময়ের উপর ভরসা করি, তবে গন্তব্যে ঠিকই পৌঁছাবো। ঈশিতার কথাগুলো নির্বাণের কানে বাজতে লাগলো। ও ভাবছিল এই 6 মাস সময় কি সত্যিই কোনো সমাধান দেবে, নাকি দূরত্বটা আরও বাড়বে। ঠিক সেই মুহূর্তেই ট্রেনের গতিটা বাড়তে শুরু করলো। কামরার ভেতরে অদ্ভুত থমথমে পরিবেশ। অবশেষে ঈশিতাই আবার বলল, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলবো। আপনাকে দেখে আমার নিজের ছোট ভাইয়ের মতো মনে হচ্ছে, তাই বলছি। আপনার কি এই বিয়েতে মত নেই? কারণ যতবারই কথা উঠছে আপনি কেমন উদাস হয়ে যাচ্ছেন। অনিমেষ ঈশিতার কথায় ফোড়ন কাটল। আরে না না, তুমি কিচ্ছু বোঝো না ঈশিতা। আসলে হবু স্ত্রীকে মিস করছেন, সেটা কি আর মুখে বলতে পারছেন? ওই বিরহেই মুখটা অমন হয়ে আছে। নির্বাণ মৃদু হাসল। সেই হাসিতে একটা চাপা কষ্ট ছিল। আপনি ঠিকই ধরেছেন দিদি। আর ভাই যখন বললেন, তখন এখন থেকে আমাকে আপনারা বরং তুমি করেই বলুন। আসলে আমার ক্ষেত্রে ওই দুটোই প্রযোজ্য। বিয়েতে পছন্দ অপছন্দের দ্বন্দ্ব, আর একই সাথে একটা অদ্ভুত শূন্যতা। এই তো মনে হচ্ছে কোনো গল্প আছে, শুনতে হবে। ঈশিতা, চট করে একটু মুড়ি আর চানাচুর মেখে ফেলো তো। তোমার শুধু ট্রেনে উঠে থেকে খাওয়া আর খাওয়া। আরে বাবা, ওটা খেতে খেতে জমিয়ে গল্পটা শুনবো। কি ব্যাপার বলো তো ভাই, এক পুল দোমালি নাকি? ঈশিতা এবার চোখ পাকালো। অনিমেষ, তুমি কি একটু চুপ করবে? মানুষের ব্যক্তিগত জীবনে ওভাবে নাক গলাতে নেই। আরে তুমি থামো তো। প্রেম ভালোবাসার দুনিয়ায় ব্যক্তিগত বলে কিচ্ছু হয় না। এই যে 10 বছর প্রেম করে তোমাকে ছিনিয়ে আনলাম, সেই অভিজ্ঞতা তো কাজে লাগাতে হবে নাকি? তুমি বলো তো ভাই, সমস্যাটা কোথায়? কোনো অ্যাডভাইস লাগলে বড় দাদা হিসেবে এই অনিমেষ হাজরা সব সময় আছে। নির্বাণ জানলার বাইরে দৃষ্টি রাখল। ট্রেনের চাকার একঘেয়ে শব্দটা কেমন যেন কানে লাগছে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে সমস্যাটা না বলারও কিছু নেই, কিন্তু কি বলুন তো, এসব বলতে গেলে অনেকটা সময় পিছিয়ে যেতে হবে দাদা। আরে পিছও না, সমস্যা কোথায়? আমাদের তো আর ট্রেন ধরতে হবে না। ঈশিতা বোধহয় বুঝতে পারছিল। খানিকটা ইতস্তত করছে নির্বাণ, তাই ও বলে উঠল, না না, আপনার আপত্তি থাকলে আপনাকে কিচ্ছু বলতে হবে না। ওর কথা বাদ দিন তো। সব সময় সবার হাঁড়ির খবর জানতে হবে ওকে? না না দিদি, ঠিক আছে। আসলে বলতে পারলে হয়তো আমারও একটু হালকা লাগবে। আর কি জানেন তো, আমার কাছের মানুষগুলোকে তো এসব বলতে পারিনি, তাই হয়তো নতুন অপরিচিত কাউকে বলতে পারলে। জানলার বাইরে তাকিয়ে স্মৃতিতে ভেসে গেল নির্বাণ। 3 মাস না, প্রায় 4.5 মাস আগেকার ঘটনা। অফিস থেকে ফিরে সবে চায়ের কাপে চুমুক দিয়েছি, অমনি মা পাশে এসে সোফায় বসলো। মায়ের হাতে সেই পুরনো আমলের একটা স্টিলের বাক্স, যার ভিতরে ওই সংসারের টুকিটাকি জরুরি কাগজপত্রের সঙ্গে কয়েকটা বায়োডেটা আর ওই কি সব ঘটক টটক আছে না, তাদের পাঠানোর সব ছবিগুলো রাখা ছিল। তারপর আর কি, মা এসে বলল, নির্বাণ, শোন না বাবা, চাটা শেষ করে এই ছবি 3টে একটু দেখে রাখ না। তোর মাসি পাঠিয়েছে, মেয়ে 3টেই খুব ভালো ঘরের, একটু দেখে রাখিস কেমন? এসব শুনে আমার তো বেশ বিরক্তিই লাগলো, কিন্তু মায়ের সামনে তো সেসব বিরক্তি টিরক্তি প্রকাশ করা যাবে না।
আসলে কি বলুন তো, বাবা মারা যাওয়ার পর থেকে না একটা অদ্ভুত অসহায়তা মায়ের মধ্যেও দানা বেঁধেছে। মা ভাবছে ওই ছেলেটার বিয়ে যদি দিয়ে যেতে পারে তাহলে হয়তো খানিকটা স্বস্তি পাবে। অগত্যা আমি উত্তর দিলাম। টাইটা আলগা করতে করতে নির্বাণ একবার কৌটোটার দিকে তাকালো। বিরক্ত লেগে যাচ্ছে। প্রত্যেক দিন অফিস থেকে ফিরে সেই এক কাঁদুনি। কিন্তু মা একা একা থাকে, মায়ের জন্য কষ্টও হয় নির্বাণের। নির্বাণ বলল, মা এখনো সব থাক না, ব্যাংকের পরীক্ষার রেজাল্টটা বেরো, তারপরে সব ভাবা যাবে। না না, ওসব অজুহাত আমি শুনবো না। চাকরি তোর আজ না হয় কাল হয়েই যাবে, কিন্তু তোর জন্য না একটা লক্ষ্মী মেয়ে ঘরে আসা খুব দরকার। এই দেখ, এই প্রথম ছবিটা দেখ, মেয়ের বাবা স্কুল শিক্ষক। নির্বাণ নিরুপায় হয়ে প্রথম ছবিটার দিকে তাকালো। সাধারণ, ভালোই। দ্বিতীয় ছবিটাও দেখলো, সেটাও আহামরি কিছু মনে হলো না, অন্তত ওর কাছে। কিন্তু তৃতীয় ছবিটা হাতে নিতেই নির্বাণের হাতের চায়ের কাপটা স্থির হয়ে গেল। কোনো স্টুডিওতে তোলা কৃত্রিম হাসির ছবি নয়। মেয়েটা একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। পরনে একেবারে অত্যন্ত সাধারণ একটা সালোয়ার কামিজ। মেকআপ টেকআপ নেই, চুলগুলো খোলা। কিন্তু মেয়েটার চোখের দৃষ্টিতে এমন একটা জেদ আর গভীরতা আছে যা নির্বাণকে মুহূর্তের মধ্যেই টলিয়ে দিল। মনে হলো মেয়েটা যেন ছবি থেকে সরাসরি নির্বাণের দিকে তাকিয়ে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এদিকে তৃতীয় ছবিটার দিকে ছেলেকে অতক্ষণ তাকিয়ে থাকতে দেখে নির্বাণের মা বলল, কি রে, এই মেয়েটাকে পছন্দ হয়েছে? এনারা আমাদের জেলারই মানুষ। নামটা যেন কি, হ্যাঁ, খেয়ালি। পড়াশোনায় খুব ভালো, গানও জানে। নির্বাণ ছবিটা আরেকবার ভালো করে দেখল। ও তো সারা জীবন এরকমই একটা রিজু ব্যক্তিত্ব খুঁজছে। ওর নিজের সিরিয়াস স্বভাবের সাথে এই চোখের দীপ্তিটা খুব ভালো মানাবে। এই মেয়েটা, একে দেখতে যেতে পারি মা। বাকিদের না না না, ওর দরকার নেই, বাকিদের যাওয়ার দরকার নেই। বাবা, বলিস কি, একবারেই পছন্দ হয়ে গেল? আমি তো ভেবেছিলাম তুই আবারও না করে দিবি। তাহলে দিদিকে খবরটা দিয়ে দি, বল, সামনের রোববারে যাই। হ্যাঁ, বলে দাও আর কি, আমরা সবাই মিলে গিয়ে একসঙ্গে দেখে আসি। কিন্তু আমি তো তখনও জানতামই না যে এই ছবিটা বেছে নেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ ভুল নাকি শ্রেষ্ঠ প্রাপ্তি হতে চলেছে। সেদিন রাতে নির্বাণ বেশ অনেকক্ষণ ছবিটা হাতে নিয়ে বসে রইল। ছবির পিছনে পেন্সিল দিয়ে খেয়ালি নামটা যত্ন করে লিখল। নামটার মধ্যে কেমন একটা বাঁধনহীন ব্যাপার আছে। নির্বাণ জানতো না এই একটা ছবি বেছে নেওয়া ওর জন্য ঠিক কি ঝড় আনতে চলেছে। এক মনে অনিমেষ আর ঈশিতা গল্প শুনছিল। নির্বাণ ওদের দিকে তাকিয়ে সামান্য হাসল। বুঝতে পারল এর পরের পরিস্থিতি জানার জন্য ওরা একেবারে উদ্গ্রীব হয়ে আছে। নির্বাণ সময় নষ্ট করল না, বলল, এরপর আর কি, চলে এলো সেই কাঙ্ক্ষিত রবিবার। সবাই মিলে আমরা খেয়ালির বাড়িতে গেলাম খেয়ালিকে দেখতে। কি যে এম্বারাসিং সিচুয়েশন, ফার্স্ট টাইম তো, তাই একটু হেজিটেশন হচ্ছিল। এক ঘর লোক, সবাই হাসাহাসি করছে, তার মধ্যেই খেয়ালি এলো। খুব একটা সাজগোজ যে করেছে তেমনটা ঠিক নয়, ওই যেটুকু না করলেই নয়। নির্বাণ তো মন দিয়ে খেয়ালিকে দেখছে। ঠিক সেই সময় সেই কথাটা বলল মা মাসি দুজনে মিলে।
ওই যে তোরা দুজন একটু নিজের মতো কথা বলে নে। খেয়ালি আর নির্বাণ দুজনে গেল খেয়ালির বারান্দায়, মুখোমুখি দাঁড়ালো। দুজনেই সমানভাবে ইতস্তত করছে। দুজনের এই তো প্রথম দেখা। আপনার নামটা ভারী সুন্দর, খেয়ালি, বেশ অন্যরকম কিন্তু। আচ্ছা, মানেটা কি খুব জেদি, নাকি অস্থির, নাকি খামখেয়ালি? খেয়ালি কোনো উত্তর দিল না। নির্বাণ আবারও বলল, শুনলাম আপনি আপনি নাকি গান করেন, মানে গান শেখেনও। কি ধরনের গান গাইতে আপনার বেশি ভালো লাগে? মানে রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ক্লাসিক্যাল? র‍্যাপ। আমি র‍্যাপ ভালোবাসি। নির্বাণ চমকে উঠেছিল, এতক্ষণ উত্তর দিচ্ছিল না। যদি বা দিল, বাপ রে বাপ, একেবারে র‍্যাপ। র‍্যাপ? ওরে বাবারে! বাই দ্য ওয়ে, আপনি কি রেগে গেলেন? আসলে কি বলুন তো, ওই মা মাসি ওদের অদ্ভুত জোরাজোরিতে না এসেছি ঠিকই, কিন্তু আপনার ওপর কিন্তু কোনো চাপ নেই। হ্যাঁ, মানে আমি আসলে খুব একটা বেশি কথা টথা বলতে পারি না, তবে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, আপনার মনে হয় আমাকে খুব একটা পছন্দ হয়নি না? মেয়েটা আর চোখে একবার তাকালো, তারপর কেমন যেন গোল গোল করে ঘুরতে শুরু করলো। একবার ডান দিক, একবার বাঁ দিক। নির্বাণ অবাক হয়ে তাকিয়ে রইল। আপনি এরম করে ঘুরছেন, মানে আপনার শরীর টরীর খারাপ লাগছে? না না, আপনি তো দেখতে এসেছেন, তাই দেখুন, আমি দেখাচ্ছি। ঠিক আছে, দেখুন দেখুন। এ বাবা, না, এসবের দরকার নেই। তাহলে তখন থেকে প্রশ্ন করে যাচ্ছেন কেন? গান জানি কিনা, রান্না জানি কিনা, আকাশ পাতাল। আরে আমি এত কিছু বলতে চাইছি না। ওহ, আর পছন্দের কি আছে? হ্যাঁ, আমার অলরেডি একজনকে পছন্দ। নির্বাণ একটু চমকে উঠল। ও ভাবতেই পারেনি এমন শান্ত চেহারার আড়ালে এমন একটা বিস্ফোরক পরমাণু অপেক্ষা করছে। মানে আমি কিন্তু ঠিক বুঝলাম না। সহজ কথা, আমি অন্য একজনকে ভালোবাসি। ও, তার সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক। আচ্ছা। আমার মা বাবা মানবে না, তাই তাড়াতাড়ি বিয়ের আয়োজন। আপনি মানুষ হিসাবে কেমন সেটা আমার কাছে ম্যাটার করে না। হ্যাঁ, কারণ আমার মনে আপনার জন্য তো কোনো জায়গা নেই, মানে হবেও না। না, নেই, হবে না। তাই দয়া করে এই বিয়েটা আপনি ভেঙে দিন। ভেঙে দেবো? হ্যাঁ, আমি বললে বাড়িতে অশান্তি হবে, কিন্তু আপনি না বললে ওরা সহজেই মেনে নেবে। প্লিজ প্লিজ, আপনি এবার বেরিয়ে যান তো, আমাকে একটু মুক্তি দিন। মুক্তি? ও বাবা। নির্বাণ খেয়ালের কথাগুলো রিপিট করতে থাকলো। তারপর কিছুক্ষণ পর স্তব্ধ হয়ে দাঁড়িয়েও পড়ল। বারান্দার সেই ঠান্ডা হাওয়ায় খেয়ালের চুলগুলো উড়ছিল, বারবার চোখে মুখে এসে পড়ে ওকে বিরক্ত করছিল। সেই দিকেই কেমন আপন ভোলা হয়ে তাকিয়েছিল নির্বাণ। কি হলো, এমন হাবলার মতো তাকিয়েছেন কেন? তাকিয়ে থেকে কোনো লাভ নেই, কেটে পড়ুন। না, মানে একটু জল খেতাম। জল খাবে? এই মাত্র এক গ্লাস শরবত খেলো, তারপরে তো মিষ্টি খেলো, কফি খেলো, এখন আবার জল খাবে? জল আনতে যাও। না, জল খেতাম না। খেয়ালি আপন মনে বকতে বকতে ঘর থেকে বেরিয়ে গেল। এদিকে নির্বাণের অবস্থা খারাপ, নিজের মনেই বিড়বিড় করলো ও। না না বাবা, জল টল খেয়ে কাজ নেই, এমনি শরবত খাওয়া নিয়ে কথা শুনিয়ে গেছে। গরম লাগছে, বাড়ি যাব। কপালের ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো নির্বাণ। ওকে বেরিয়ে আসতে দেখেই ওর মা বলে উঠল, কি রে নির্বাণ, কথা হলো তোদের? মেয়েকে পছন্দ হয়েছে তো? নির্বাণ চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে ওকে চুপচাপ দেখে খেয়ালির মা বলে উঠল, আসলে আমার মেয়েটা তো খুব একটা মিশুকে নয়, তাই হয়তো ঠিকঠাক কথা বলেনি।
নির্বাণ, তুমি যেন কিছু মনে করো না বাবা। নির্বাণ এদিকে ওদিকে একবার তাকালো, তারপর খেয়ালির চোখের দিকেও দেখলো। খেয়ালির চোখে একটা স্পষ্ট জেদ, যেন চোখের ভাষায় স্পষ্ট বোঝাতে চাইছে এই বিয়েতে ও একেবারেই রাজি নয়, আর নির্বাণ যেন নির্দ্বিধায় না বলে দেয়। হ্যাঁ মা, আমাদের কথা হয়েছে, আর আমার খেয়ালিকে বেশ পছন্দই হয়েছে। আমি এই বিয়েতে রাজি। মুহূর্তের মধ্যে ঘরটা যেন হুল্লোড়ে ফেটে পড়ল। খেয়ালির মা আর নির্বাণের মা একে অপরকে জড়িয়ে ধরল। খেয়ালির বাবা হাসি মুখে নির্বাণের কাঁধে হাত রাখল, কিন্তু নির্বাণ তাকাতেই পারছে না খেয়ালির দিকে। মেয়েটা যেন নিঃশব্দে ফেটে পড়তে চাইছে। নির্বাণ এদিক ওদিক তাকিয়ে সবটাই দেখছিল। খুশিতে ডগমগ পরিবার, মা দিদির উজ্জ্বল মুখ। যাক বাবা, সব ঠিকঠাক হলো, দুগ্গা দুগ্গা। মিষ্টুর মা, ঝটপট সবাইকে মিষ্টি মুখ করাও। আমার মিষ্টু মায়ের যে বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, সব তৈরিই আছে। কিন্তু সেই খুশির মেলায় ও কিন্তু একেবারে একলা ছিল। ও জানতো ও যা করলো সেটা নৈতিকভাবে হয়তো ভুল, কিন্তু ওই যে মজ্জাগত জেদ ওকে দিয়ে কাজটা করিয়েই নিল। আমি হ্যাঁ তো বলেই দিলাম। তারপর খেয়ালির মুখটা সে দেখার মতো হয়েছিল। অনিমেষের চোখ দুটো একেবারে গোল গোল হয়ে উঠল। বলল, ওরে বাবা, ভাই তো আমার রীতিমতো খেলোয়াড়। মেয়েটা বারণ করার পরেও তুমি হ্যাঁ বলে দিলে। আচ্ছা, খেয়ালি তখন কিছু বললো না, চুপ করে রইল? না না অনিমেষদা, বলেনি। ওই যে বললাম না, খুব আত্মমর্যাদা সম্পন্ন মেয়ে। সবার সামনে নিজের বাড়ির লোককে ছোট করার মতো মেয়ে খেয়ালি নয়। তবে ও যে কি করতে পারে সেটা আমি খুব ভালো করেই বুঝলাম ওই মিনিট 10 পরে। আমরা যখন গাড়ি করে ফিরছি তখন আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। নিশ্চয়ই খেয়ালি। হ্যাঁ দিদি, ঠিকই ধরেছেন, খেয়ালি। তারপর ফোনটা তুললাম, ও পাশ থেকে তখন একেবারে আগ্নেয়গিরি ফেটে পড়ছে, বুঝলেন? আপনি কি ভাবেন নিজেকে? শুনতে পান না নাকি কানে? কম শোনেন? আমি অত করে বললাম বিয়েটা ভেঙে দিতে, আর আপনি সবার সামনে গিয়ে দিব্যি হ্যাঁ বলে দিলেন। প্রথমটায় একটু হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিল নির্বাণ। তারপর বলল, হ্যাঁ, আমি সবই শুনতে পাই কানে খেয়ালি। আর যা শুনেছি তারপর আমার মনে হয়েছে আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি। কি সিদ্ধান্ত ঠিক? কোন হিসেবে? আপনি জানেন আপনি কি করলেন? আপনি একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেললেন। আপনি আপনি একটা চরম স্বার্থপর। শুধু শুধু নিজের পছন্দটাকে গুরুত্ব দিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভাবছেন, আমি খুব স্বার্থপর। বর্তমানে কে নিজের কথা ভাবে না বলুন তো? আর তাছাড়া আমার তো আপনাকে বেশ পছন্দ হয়েছে, তাই হ্যাঁ বলেছি। আপনার যদি আমাকে পছন্দ না হয়, আপনি নিজেই আপনার বাড়িতে বলে দিন যে আমাকে পছন্দ হয়নি, বিয়ে করবেন না। শুধু শুধু আমি কেন ভিলেন হতে যাব বলুন তো? আপনি জানেন না আমার বাবা মা কত রাগী, সামনে ওরকম সেজে থাকে। ওরা যদি জানতে পারে না আমি প্রেম করি আর আপনাকে বিয়ে করতে চাই না, ওরা একেবারে আমাকে মেরে মেরে তক্তা করে দেবে। কোনোদিন আমার কথা শুনবেই না। অথচ অথচ আপনি না বললে ওরা ঠিক মেনে নিত। কেন করলেন আপনি এটা? ওমা, আশ্চর্য তো! তোমার বাড়ির লোক তোমাকে বকবে আর সেজন্য আমাকে মিথ্যে কথা বলতে হবে? নো ওয়ে। এই দেখো খেয়ালি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো রকম বিরক্ত করব না, কিন্তু এই বিয়েটা আমি ভাঙছি না। ঠিক আছে, আপনি যখন এত জেদ দেখাচ্ছেন তবে শুনে রাখুন, আপনি যদি আমায় জোর করে বিয়ে করেন, আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যাব। আপনার আর আপনার পরিবারের মুখে একেবারে চুনকালি লেপে দেবো। বেশ তো, ঠিক আছে, তাই করো, কিন্তু মাথায় রেখো এতে কিন্তু তোমারই পরিবারের বদনাম হবে বেশি।
তাতে যদি তোমার শান্তি হয় হবে। ওরে বাবা, এ তো রণচণ্ডী মূর্তি, পালিয়ে যাওয়ার হুমকি দিয়ে দিল। তা তুমি একটুও ঘাবড়ে যাওনি? পুরনো কথাগুলো ভাবতে ভাবতে নির্বাণের ঠোঁটে হাসি খেলে গিয়েছিল। সেদিন কথায় কথায় আপনি থেকে তুমি বলেছিল খেয়ালিকে, তাই সেই দিনটা ভোলা ওর পক্ষে তো সম্ভবই নয়। এবার অনিমেষের কথার উত্তর দিল নির্বাণ। না না, ঘাবড়ে যাওয়ার তো প্রশ্নই নেই। আসলে কি বলুন তো, ওই ভয় আর জেদ, এই দুটোর মধ্যে না আমার কাছে সব সময় ওই জেদটাই প্রায়োরিটি পায়। আমি জানতাম তো, আমি খুব ভালো করে জানতাম ও পালাবে না, কারণ ও নিজের বাবাকে খুব ভালোবাসে, আবার ভয়ও পায়। আর ওই ঝগড়ার পরেই না আমার আরো বেশি করে মনে হলো এই মেয়েটার মধ্যে একটা অন্যরকম তেজ আছে, যেটা চট করে সবার মধ্যে দেখা যায় না। কিন্তু ভাই, একটা মেয়ে যখন অন্য কাউকে ভালোবাসে, তাকে জোর করে বিয়ে করাটা কি ঠিক হবে? হ্যাঁ, সেটা আপনি বলতেই পারেন। ঠিক তো নয়, কিন্তু ওই যে বললাম দিদি, পুরো গল্পটা না শুনলে আপনি কিন্তু শুধু শুধুই আমাকে ভিলেন ভাববেন। একটা লম্বা শ্বাস নিয়ে নির্বাণ আবার বলতে শুরু করলো। এরপর মোটামুটি ওই দিন 5-7 কেটে গেল। হঠাৎ করে একদিন খেয়ালির ফোন, বলল ওর যে বয়ফ্রেন্ড, তার সঙ্গে নাকি আমাকে একটা কফি শপে মিট করাতে চায়। আমি বললাম ঠিক আছে, আনো তাকে। নির্বাণ কফি শপের এক কোণে বসে ঘড়ির দিকে তাকাচ্ছিল। ঠিক 5 মিনিট পরেই খেয়ালি ঢুকলো, তবে একা নয়, ওর সাথে দীর্ঘদেহী উস্কো খুস্কো চুলের একটা ছেলে। ছেলেটার চোখে মুখে এক ধরনের অস্বস্তি, যেন জোর করে কেউ ওকে এখানে ধরে এনেছে। খেয়ালি তো বেশ দম্ভের সাথে ছেলেটাকে নিয়ে নির্বাণের সামনের চেয়ারটায় বসলো। হ্যালো। হাই। হ্যাঁ, তো যার সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম, ওকে তো চিনতে পারছেন না নিশ্চয়ই? না না না, ও আসলে অর্ক, ও যার কথা আমি আপনাকে সেই দিন সেই বারান্দায় বলেছিলাম না? বলেছিলে? আচ্ছা। হ্যাঁ বলেছিলাম। তো বাড়ি থেকে তো খুব বিয়ের জন্য প্রেশার করছে, তো আমি ঠিক করেছি আমরা পালিয়ে যাব। পালাবে? হ্যাঁ, আপনি তো জেদটা কমাচ্ছেনই না, কি করব বলুন? তাই তো। নির্বাণ কিন্তু এসব কথায় বিচলিত হলো না বিন্দু মাত্র, বরং বেশ শান্তভাবে চশমাটা একবার মুছে নিয়ে অর্ককে আপাদ মস্তক মাপতে লাগলো, খুঁটিয়ে দেখতে লাগলো। অর্ক তখন ঘামছে। নির্বাণের ওই তীক্ষ্ণ চাউনির সামনে কেমন যেন নিজেকে বড় ছোট মনে হচ্ছিল। তা অর্কবাবু, অ্যাডভান্স কনগ্রাচুলেশন। আপনি আর খেয়ালি দীর্ঘদিনের বন্ধু, আবার ওই পালিয়ে বিয়ে টিয়ে করবেন। আচ্ছা, ওই খেয়ালির প্রিয় ফুলের নামটা কি জানো? মানে যেটা ও আর কি পছন্দ করে? অর্ক একবার আর চোখে খেয়ালির দিকে তাকালো, চোখের ইশারা বুঝতে পারল না। তারপর কোনো রকমে একটা 2-2-4 করে বলতে শুরু করলো। ওর প্রিয় ফুল? ইয়ে মানে ওই ওই গোলাপ 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপই মনে হয়। আরে ও তো আমায় বলেনি। ব্যাস এইটুকুতেই নির্বাণের মোটামুটি বোঝা হয়ে গেছে। তবুও খানিকটা ঘাবড়ে যাওয়ার অভিনয় করে ও বলতে শুরু করলো। বাবা, এই প্রিয় ফুলের নামটা বলেনি? এটা কিন্তু তুমি ঠিক করনি খেয়ালি। তবে গোলাপ নয়। খেয়ালি, তুমি বলছিলে না গোলাপের গন্ধ নাকি তোমার সহ্য হয় না? হ্যাঁ হয় না, কিন্তু এখন আমার গোলাপ ভালো লাগে। ও জানেন অর্কবাবু, এই যে খেয়ালির বেল ফুল পছন্দ। হ্যাঁ, বেল 1 নম্বরে, 2 তো গোলাপ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা অর্কবাবু,
এই যে আপনারা শিগগিরই পালিয়ে গিয়ে বিয়ে করবেন, ব্যাগ ট্যাগ গোছানো কমপ্লিট, নাকি জাস্ট ওই একটা পাঞ্জাবি পাজামা পরবেন আর বেরিয়ে পড়বেন, সেরকম প্ল্যান নাকি? খানিকটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো অর্ক। হঠাৎ খেয়ালি একটা খোঁচা দিয়ে উঠল। কিরে বল, বলো কি জিজ্ঞাসা করছে, বলো। এ বাবা, না 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 না, ওরকম পালিয়ে গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা তো ছিল না, কিন্তু ওই ওই ওর বাড়ি থেকে এখন বিয়ের জন্য চাপ দিচ্ছে তো, তাই ওই আর কি। এই মেয়েটা তো আচ্ছা ফাঁসিয়ে দিল আমাকে। কি বললেন? একটু জোরে বলুন, শুনতে পেলাম না। কি বললো, ফাঁসানো নাকি? না না না, ও কিছু বলেনি। ও বলেনি? হ্যাঁ, ওরা কি জল খাবে বোধহয়। খান, জল খান। আচ্ছা অর্কবাবু, থেমে গেলেন, ঘামছেন তো, গরম করছে, একটু এসিটা চিল করে দিতে বলি। দাদা, একটু এসিটা। না 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 না, আসলে আসলে আমার ওই এসিতে ঢুকলেই একটু গরম লাগে, মানে ওই শরীরটা একটু কেমন হয়। আসলে ও আর্থ্রাইটিসের একটা ব্যথা আছে তো আমার, ওই জন্যই। ও, আর্থারাইটিসের ব্যথা, সে তো খুব সিরিয়াস, সেজন্য এসিতে ঢুকলে গরম করে। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, দেখাচ্ছি তো, নিয়মিত নিয়মিত দেখাচ্ছি। এই তো এক্ষুনি ডাক্তার দেখাতেই যাব, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আসলে আমি 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 আসছি। হ্যাঁ, একটা জরুরি ফোন আসছে, আমার দেরি হয়ে যাচ্ছে। সরে পড়াই বুদ্ধিমানের কাজ মনে হলো অর্কর। ঘুরে চলে যাচ্ছিল, হঠাৎ করেই বলে উঠল নির্বাণ। ওমা, সে কি, এক্ষুনি চলে যাব বললেই হয়? হ্যাঁ, আপনার সঙ্গে আজ প্রথমবার দেখা হলো, দুটো কথা বলবো, আপনাকে একটু কফি খাওয়াবো। আরে বসুন না। খেয়ালি একেবারে অগ্নি দৃষ্টি বর্ষণ করলো অর্কর উপর। বস, বসো বসো। বসুন। ধপ করে বসে পড়লো অর্ক, তারপর বলল, ওই তো বসেছে, দাঁড়ান কফি অর্ডার করি। দাদা, একটু এদিকে আসবেন, কফি। না 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 না, আমার তো কফিতে অ্যালার্জি। কফি খেলে না আমার স্পন্ডালাইসিসের ব্যথাটা খুব বেড়ে যায়, তখনই কেমন যেন একটা ঘুম ঘুম পায়। সব শেষ। ওরে বাপরে বাপ, কি সিরিয়াস কন্ডিশন আপনার এই বয়সে! আর্থারাইটিস, স্পন্ডালাইটিস, আচ্ছা ওই হেপাটাইটিস ওটাও আছে নিশ্চয়ই? না না, ওটারই টেস্ট করাতে যাব আমি। না, আসছি জানেন, পরে কথা হবে কখনো। হ্যাঁ ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন। আর শুনুন, ওই কনজাংটিভাইটিস ওটাও একটু টেস্ট করিয়ে নেবে না? এই, তুমি কোথায় যাচ্ছ? আমি ওই অর্ককে এগিয়ে এগিয়ে। ও, ওর তো অ্যাম্বুলেন্স লাগবে, তুমি বসো। আমি বসবো? হ্যাঁ বসো না, বসো। হ্যাঁ, ওই তো ওখানে। কি খাবে, মোকা নাকি ক্যাপুচিনো? না, আমি কিছুই খাবো না। কিন্তু কিন্তু আপনি আমার বয়ফ্রেন্ডকে ওইভাবে জেরা করলেন কেন? ও তো ভয় পেয়ে কেমন যেন। আরে আপনি একটা আস্ত শয়তান। অসুস্থ যে, ওর সাথে বিয়ে করাটা খুব একটা ভালো হবে না। ভালো হবে কি হবে না আমি বুঝবো, আপনি ওর পেছনে লাগলেন কেন? আরে বাবা, পিছনে কোথায় লাগলাম, হয়তো যা বলার ওর সামনাসামনি বলেছি। আর তুমিও বলে হারি, এমন একটা ভিতর ডিম জোগাড় করলে তোমার বয়ফ্রেন্ড সাজানোর জন্য। এই, আর কাউকে পেলে না একটু স্মার্ট টাইপ? আচ্ছা সত্যি করে বলো তো, তোমার তো অন্যান্য স্মার্ট বন্ধুও ছিল নাকি? তাদেরকে তো ধরে আনতে পারতে, তারা তো অন্তত আমায় একটু ভয় টয়, একটু ধমকানি চমকানি দিতে পারতো নাকি? কি হলো? বললাম তো, ওই আমার বয়ফ্রেন্ড, ও আমার সব। আপনি জানেন না ও কত ভালো। জঘন্য চয়েস, আমার জানার দরকারও নেই। জঘন্য চয়েস, যে নিজের ভালোবাসার হয়ে দুটো কথা বলার আগেই মাঠ ছেড়ে সোজা আউট। সত্যি খেয়ালি, তোমার এই বিদঘুটে চয়েস জাস্ট নেওয়া যাচ্ছে না। এই শুনুন, তাও আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না, করব না। আপনি যা খুশি তাই করুন, আমি এই বিয়েতে কিছুতেই রাজি নই। আমি বিয়ে করব না, আমি করব না। খেয়ালে গটগট করে কফি শপ থেকে বেরিয়ে গেল।
নির্বাণ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওর মনে হচ্ছিল এই মেয়েটার জেদ সত্যি দেখার মতো, কিন্তু ওই জেদটাই তো বারবার খেয়ালির প্রতি আকৃষ্ট করছিল ওকে। ওরে বাবা, ছেলেটাকে তো স্রেফ জেরা করেই ভাগিয়ে দিলে দেখছি। তুমি তো দুধে উকিলের কাজও জানো নির্বাণ। সে আর বলতে, যখন রেগে মেগে গটগট করে ওই খেয়ালি কফি শপ থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এত এসেছি, আর বাইরে থেকে আমার ওই হাসি মুখটা দেখে সে তেলে বেগুনে জ্বলে উঠছিল। ঈশিতার বোধহয় একটু মায়া হলো। ও বলল, কিন্তু ভাই, তোমার ওই হাসিটা কি খেয়ালির মনে আরো বেশি জেদ চেপে বসার কারণ হয়ে দাঁড়ালো না? ও তো অপমানিত বোধ করলো। নির্বাণ খানিকক্ষণ চুপ করে গেল, তারপর বলল, না, ঠিক তেমনটা নয় দিদি। ওই দিন থেকে ওর আর আমার সম্পর্কের সমীকরণটা যেন একটু একটু করে বদলেই গেল। আর তাছাড়া আমি ওকে জিততে দিতেও চাইনি। আমি চেয়েছিলাম ও যেন বুঝতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে নাটক। কিন্তু সেই নাটকটাই যে একদিন এত বড় বিপদে পাল্টে যাবে, সেটা আমি তখন আন্দাজ করতে পারিনি। নির্বাণের মাস্তুতো দাদার বিয়ে, বেশ ধুমধাম করে অনুষ্ঠান। নির্বাণ একটা কালো পাঞ্জাবি পরেছে, কারণ ওর মা ঠিক এর সঙ্গে ম্যাচিং করেই একটা নীল কালো শাড়ি পাঠিয়ে দিয়েছে খেয়ালিকে। আজকে ওই শাড়িটাই পরে আসবে ও। নির্বাণ অধীর আগ্রহে অপেক্ষা করছিল এক কোণে দাঁড়িয়ে। হঠাৎ গেটের দিকে নজর গেল। খেয়ালি একেবারে সপরিবারে ঢুকছে। ওর পরনের জামদানি, কপালের ছোট্ট টিপ আর চুলগুলো আলগা করে ছেড়ে রাখা, ভিড়ের মাঝেও ওকে যেন কেমন একটু আলাদা আর একটু বিষণ্ণ লাগছিল। নির্বাণ সুযোগ খুঁজছিল। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, খেয়ালি একা বারান্দায় দাঁড়িয়েছিল। ঠিক নিঃশব্দে ওর পিছনে গিয়ে দাঁড়ালো নির্বাণ। বলছিলাম কি, ওই নীল রংটা তোমাকে কিন্তু খুব মানিয়েছে। তোমাকে আজকে একদম মেঘবালিকার মতোই লাগছে। আদিক্ষেতা বন্ধ করুন তো। আর এখানে কেন এসেছেন আপনি? কেউ দেখলে কি ভাববে? ওমা, এতে ভাবার কি আছে? সবাই জানে যে আমাদের বিয়ের ঠিক হয়েছে। উডবি ওয়াইফের সঙ্গে দুটো কথা বলতে আসা, এতে অপরাধের কি আছে? আচ্ছা খেয়ালি, সত্যি করে বলো তো, আচ্ছা আমাকে কি তোমার এতটাই খারাপ লাগে যে সব সময় ওই মুখ ঝামটা দিয়ে কথা বলো? হ্যাঁ লাগে। আপনি জোর করে বিয়েতে মত দিলেন কেন? আমি কি মানুষ নই? আমার কি কোনো ইচ্ছের দাম নেই? খেয়ালি, আমি জানি তুমি অর্ক নামের ওই ছেলেটাকে মোটেই ভালোবাসো। ওটা তো স্রেফ একটা নাটক ছিল। কিন্তু কিন্তু কেন? মানে আমায় আসল কারণটা কি বলা যাবে যে তোমার এই বিয়েতে এত কিসের আপত্তি? না মানে আমার মধ্যে কি এমন কমতি আছে যেটা তুমি মানে যার জন্য তুমি বিয়েটা করতে চাইছো না? কমতি আপনার মধ্যে নেই, কমতি আমার কপালে। আপনি গোছানো মানুষ, নিয়ম মেনে চলেন, আর আমি খামখেয়ালি। আমি আপনার ওই মেপে মেপে চলা জীবনে মানিয়ে নিতে পারবো না। আর তাছাড়া আপনি বড় সিরিয়াস। যার নাম খেয়ালি সে খামখেয়ালি হবে, সেটাই তো খুব স্বাভাবিক। আরে বাবা, সিরিয়াস মানুষদের জীবনটা একটু অগোছালো করার জন্য তো তোমার মতো খেয়ালিদেরই দরকার নাকি? আচ্ছা শোনো, আমি প্রমিস করছি, আমি তোমার কোনো জেদ বা তোমার কোনো ইচ্ছেতে বাধা দেব না। তুমি শুধু আমায় একটা সুযোগ দাও, ব্যাস। না, আমি কোনো প্রমিস শুনতে চাই না। আমি চলে যাই। আরে দাঁড়াও, একটু দাঁড়াও। নির্বাণ খেয়ালির হাতটা ধরার চেষ্টা করলো। খেয়ালি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। বুঝতে পারছে না নির্বাণের এই জেদটার আড়ালে আসলে গভীর ভালো লাগা লুকিয়ে আছে কিনা।
হঠাৎ কি মনে হতে হাতটা টেনে সরিয়ে নিল। প্লিজ, আপনি বুঝতে পারছেন না, আমি পারবো না, আমি বিয়েটা করতে পারবো না, প্লিজ আমাকে জোর করবেন না। কিন্তু কেন পারবে না খেয়ালি? অ্যাটলিস্ট কারণটা তো বলো। দেখো, আমি তো জানতে চাইছি যে তোমার ভয়টা ঠিক কোন জায়গায়। কোনো কারণ নেই, আমার ভালো লাগে না, ব্যাস। আপনি আমার জীবন থেকে দূরে চলে যান তো। কথাটা বলেই প্রায় দৌড়ে ওখান থেকে চলে গেল খেয়ালি। আর নির্বাণ? তারপর আর কি, আমিও একা বারান্দায় দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। ওর ওই নীল কালো জামদানিটা আর ওকে ঘিরে একটা মিষ্টি গন্ধ যেন তখনও আমার নাকে লেগে রয়েছে। বুঝতে পারলাম এই মেয়েটার মনের ভিতরে নিশ্চয়ই কোনো একটা গভীর ক্ষত বা এমন কিছু একটা ভয় আছে যেটা যেটা হয়তো মেয়েটা বলতে চাইছে না। আর সেটাই আমাকে আরো বেশি করে ভাবিয়ে তুলল। বুঝলে ইস্যু, একেই বলে মিষ্টি অভিমান। মেয়ে তো দেখি গলে গিয়েও গলছে না। আচ্ছা ঈশিতা, তুমি খেয়ালির জায়গায় থাকলে কি করতে? আমি তো তোমার সাথে ওর চেয়ে বেশি ঝগড়া করতাম। তবে নির্বাণ ভাই, তোমার কিন্তু পাঞ্জাবি পরার আইডিয়াটা মোক্ষম ছিল। নীল শাড়ির সাথে কালো পাঞ্জাবি, বেশ কালার ম্যাচিং হয়েছিল তো। হ্যাঁ, ম্যাচিং বলে ম্যাচিং, কিন্তু জানেন তো দিদি, ওই ম্যাচিং শুধু কালারেই হয়েছিল, মনের ম্যাচিংটা হচ্ছিল না। ওই দিন রাতে বাড়ি ফেরার পর আমি ভাবলাম যে বিয়েটা ভেঙেই দিই, কিন্তু তারপরেই আমার মায়ের হাসি মুখটা দেখে আর সেটা করার সাহস পেলাম না। তারপর আর কি, আর মাত্র কয়েকটা দিন কেটে গেল, এলো এঙ্গেজমেন্ট আর রেজিস্ট্রির দিন। ওই দিনে কি কিছু সিরিয়াস হলো? না, ঠিক ওই দিন নয়, ঠিক তার দুদিন পর। তবে তার আগে এঙ্গেজমেন্টের দিনের গল্পটা মনে হয় আপনাদেরকে বললে বিষয়টা আরো ক্লিয়ার হবে। জানেন, এঙ্গেজমেন্টের দিন সকাল সকাল একটা বেজ পাঞ্জাবি পরে বারবার নিজেকে আয়নায় দেখছিল নির্বাণ। যদিও অনুষ্ঠান সেই বিকেলের পর, কিন্তু নির্বাণবাবু সকাল থেকেই রেডি। তার যে আর তর সইছে না খেয়ালিকে সামনে থেকে দেখার জন্য। একটা রানী পিঙ্ক কালারের বেনারসি সিলেক্ট করা হয়েছে। কেমন লাগবে মেয়েটাকে কল্পনা করতে থাকলো। আর ঠিক তখনই ফোনটা এলো। কার ফোন? খেয়ালের একেবারে কাছের বান্ধবী তুলিকার। আরে তুলিকা, তুমি এই সময়? কিছু দরকার? দেখুন না নির্বাণ বাবু, খেয়ালি কাল থেকে খুব কান্নাকাটি করছে। ও আপনাকে কিছুতেই বলতে পারছে না। কিন্তু আমি বন্ধু হিসেবে আপনাকে যদি সত্যিটা না জানাই, বড্ড অন্যায় হয়ে যাবে। নির্বাণ সামান্য চিন্তিত স্বরে বলল, কেন তুলিকা? সত্যি অর্ক বলে কেউ নেই আমি জানি, কিন্তু ওর ভয়ের কারণটা? আসলে খেয়ালি না নিজের মন মর্জির মালিক তো। ও গান গাইতে ভালোবাসে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও ভালোবাসে, আর সব কিছুর উপরে না নিজের স্বাধীনতাটাকে খুব দামি বলে মনে করে। ও ভাবছে বিয়ে মানেই একটা সোনার খাঁচা, যেখানে ওর ডানা ছেটে দেওয়া হবে। ও বাবা, শুধু এই কারণে? না না, আরো আছে। ও আসলে অতিরিক্ত ওই ক্রাইম থ্রিলার আর ওই খবরের কাগজ পড়ে তো। ইদানিং যত ডিভোর্সের খবর, বিয়ের পর অশান্তি, এইসব দেখছে, আর ধারণা হয়েছে সব বরই বিয়ের পর নাকি বদলে যায়। ও সেদিন ওই কোন একটা সিরিয়ালে দেখেছে বর তার বউকে পাহাড় থেকে ফেলে দিচ্ছে। ও এখন ভাবছে আপনিও হয়তো ওকে বিয়ের পরে কেরালায় নিয়ে গিয়ে পাহাড় থেকে ওই আর কি। ওরে বাবা, পাহাড় থেকে ফেলে দেবে? কি আর বলি। ঈশিতার গলায় কিন্তু সামান্য উদ্বিগ্নতা ধরা পড়ল। ওহ অনিমেষ, কেন হাসছো তুমি? একটা মেয়ের মনের মধ্যে
ভয় তো থাকতেই পারে। শোনো ভাই, তোমার বউ কিন্তু ভীষণ কিউট। সেই জন্যই তো ভালোবেসে ফেললাম দিদি। তারপর দেখতে দেখতে সময় এগোতে লাগলো, রাত্রেই এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টের পুরো সময়টা খেয়ালি চুপচাপ ছিল, কোনো কথাই বলেনি। সবাই ওর ভয়গুলোকে স্রেফ পাগলামি বলে উড়িয়ে দিচ্ছে। ও প্রায়োরিটি পাচ্ছে না। এই অভিমানটা ওর ভেতরে ভেতরে একেবারে গুমড়োচ্ছে। সকাল থেকে খুব এক্সাইটেড থাকলেও এখন নির্বাণ ওকে দেখার পর থেকে নিজেও কেমন চুপচাপ হয়ে গেছে। এত অভিমানী মেয়ে কি করে সামলাবে? যখন একে অপরকে আংটি পরানোর সময়টা এলো, হাতটা একেবারে শক্ত করে রইল খেয়ালি। একেবারে বরফের মতো ঠান্ডা সে হাত। একবারও চোখের দিকে তাকালো না। চাউনিতে না রাগ ছিল, না ছিল কোনো রকম এক্সাইটমেন্ট। এঙ্গেজমেন্টের পর অবশ্য ভেবেছিল নির্বাণ বোধহয় খেয়ালি একটু শান্ত হবে, কিন্তু কেরালা যাওয়ার দিন ক্রমশ এগিয়ে আসতে থাকলো। খেয়ালি তার নিজের বক্তব্যে একেবারে অনড় রইল। গোছগাছ শুরু করে দিয়েছে নির্বাণ। রাত পেরোলেই পরের দিন বিকেলে ওর ট্রেন। এদিকে খেয়ালির মা তো জোর করে মেয়েকে পাঠিয়েছে জামাইয়ের সঙ্গে একবার দেখা করার জন্য। ড্রয়িং রুমে যখন এলো খেয়ালি, ওর চোখে মুখে রাগ আর বিষণ্ণতা তখন মাখামাখি। ভাববেন না আমি নিজের ইচ্ছে এসেছি। বাড়িতে মা কান্নাকাটি করছিল, বাবা জোর করলো, তাই বাধ্য হয়ে এলাম। একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই যে আংটি বদল, এসব সই টই, এসব আমার কাছে কিন্তু স্রেফ ড্রামা। ওহ খেয়ালি, তুমি এখনো সেই এক জায়গায় আটকে আছো, গোল গোল ঘুরেই চলেছ। কেন এটাকে একটু সহজভাবে নিতে পারছো না? আর তাছাড়া দেখো, আমি আজ চলে যাচ্ছি, আবার নয় নয় করে প্রায় মাস 6-7, তার আগে তো ফিরবই না। আর ফেরা মানে ওই বিয়ের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, এই সময়টাতে কি আমাদের একটু বন্ধুত্ব হয়ে উঠতে পারে না? কিসের বন্ধুত্ব? যার উপর আমার কোনো শ্রদ্ধাই নেই তার সঙ্গে কিসের বন্ধুত্ব? আপনি আমার কোনো কথা শোনেননি, শুধু নিজের জেদ বজায় রেখেছেন। আমি ঠিক করে নিয়েছি, আপনি ফিরে আসার পর আমি এই বিয়েটা হতে দেব না। এই রেজিস্ট্রি আমি ভেঙে দেব। আচ্ছা খেয়ালি, কি বলে চলেছো বলো তো? তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি জানো কি যে এই যে কাজটা তুমি করবে বলে ভাবছো, এটা করলে আমাদের দুটো ফ্যামিলির উপর দিয়ে ঠিক কিরকম ঝড় বয়ে যাবে? আচ্ছা, তুমি কি নিজেকে ছাড়া আর কারোর কথাই ভাবো না নাকি? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি তোমার স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করব না, তুমি যা করতে চাও সেটাই তুমি করতে পারবে। আরে বাবা, আমার উপরে একটু ভরসা করে দেখো। ভরসা করার মতো কিচ্ছু আপনি রাখেননি নির্বাণ বাবু। আপনি একজন স্বার্থপর মানুষের মতো আমাকে অধিকার করতে চেয়েছেন। আমার কাছে এখন আমার স্বাধীনতা আর জেদটাই শেষ কথা। আপনি কেরালা যান আর যেখানেই যান, আমি চাই না এই বিয়েটা হোক। নির্বাণ চুপ করে গেল। বুঝতে পারল খেয়ালির এই জেদটা আসলে এক ধরনের গভীর অভিমান। উঠে দাঁড়ালো জানলার কাছে গিয়ে। বাইরে তখন গোধূলির আলো মিলিয়ে যাচ্ছে। খানিকটা ওর গলাতেও অভিমান। জানো খেয়ালি, তুমি যেভাবে আমায় বারবার ঘৃণা করার কথা বলছো, দূরে সরিয়ে দিতে চাইছো, তাতে এবার আমারও বিষয়টা যথেষ্ট ক্লান্তিকর লাগছে। তুমি যদি সত্যিই চাও আমি তোমার জীবনে না থাকি, তবে তাই হবে। এমনও তো হতে পারে আমি কেরালা গেলাম আর কোনোদিন ফিরলামই না। হয়তো ফেরার পথটাই চিরতরে বন্ধ হয়ে গেল। তখন তুমি নিশ্চয়ই খুব খুশি হবে, বলো? খেয়ালি এবার চমকে উঠল, নির্বাণের দিকে তাকালো।
ওর চোখে জল চিকচিক করছে, কিন্তু হঠাৎ করেই একেবারে সিরিয়াস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, না ফিরলেই ভালো, আমি তো সেটাই চাই। আপনি আপনি যান, আপনাকে আর ফিরতে হবে না। আমার আমার চোখের সামনে থেকে আপনি চিরতরে চলে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো। চলে যান, আপনি যান তো, চলে যান। ব্যাস, এই কথাগুলো বলে খেয়ালি আর পিছন ফিরেও তাকালো না। ওর ওই না ফিরলেই ভালো কথাটা কেমন যেন ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিল আমায়। ওটা ওর আগের মাথায় বলেছে ভাই। বিশ্বাস করো, মেয়েরা অনেক সময় অভিমান করলে উল্টো কথা বলে ফেলে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, হয়তো তাই, কিন্তু আমি জানি দিদি, ওটা কোনো অভিমান নয়, ওই রাগই ছিল। কিন্তু সেই রাগের মাথায় বলা শব্দগুলো কেন জানি না আমার এই দীর্ঘ ট্রেন যাত্রায় সারাক্ষণ মাথায় ঘুরেই চলেছে। আর তারপর 2 দিন পরে আজ ট্রেন ধরলাম। মনের মধ্যে যেন ঘন মেঘ করেছে। নতুন কর্মজীবন শুরু করতে যাচ্ছি। কাল থেকে যখনই ফোন করেছি একবারও ফোন আর তোলেনি, এমনকি মেসেজ করেছি, রিপ্লাইটুকুও দেয়নি। ভাই, তোমার পরিস্থিতি আমি উপলব্ধি করতে পারছি, তবে তুমি অভিমান করে থেকো না। চেন্নাই পৌঁছে একবার শান্ত মাথায় ওকে ফোন করবে, দেখবে তোমাদের মধ্যেকার এই যে দূরত্ব সব ঠিক করে দেবে। একদম ঠিক। তুমি দেখো, তোমার জন্যই কিন্তু খেয়ালি সবচেয়ে মন খারাপ করে বসে আছে। এখন বরং এই সব দুশ্চিন্তা বাদ দিয়ে একটু বিশ্রাম নাও, অনেক রাত হলো তো। ট্রেনের কম্পার্টমেন্ট পুরোপুরি শান্ত। নীল আলোয় ঘেরা এই ছোট্ট পৃথিবীতে সবাই এখন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ঘুমে মগ্ন। কেউ জানে না সামনের বাঁকে জীবন ঠিক কি লিখে রেখেছে। নির্বাণও ক্লান্ত শরীরে একসময় ঘুমের মধ্যে ডুবে গেল। ট্রেনটা বালেশ্বরের দিকে নিজের গতি বজায় রেখে ছুটে চলল অন্ধকারের বুক চিরে। আজকের সকালটা বেশ শান্ত। বাগানের নানান রঙের ফুলের গাছগুলো বেশ সতেজ। খেয়ালি একটা মগ নিয়ে টবের গাছগুলোতে জল দিচ্ছিল। কি রে মিষ্টু, আজ এত সকাল সকাল গাছে জল দিচ্ছিস? তা হ্যাঁ রে, জামাইকে কি ফোন করলি? সব ঠিকঠাক আছে তো? খেয়ালি জল দেওয়া থামিয়ে এক মুহূর্তের জন্য মায়ের মুখের দিকে তাকালো, তারপর উত্তর দিল, মা, তোমাকে কতবার বলেছি না ওই জামাই শব্দটা না আমার সামনে উচ্চারণ করবে না। বিয়েটা কোথায় হলো শুনি? সবই তো সই হয়েছে, এখন থেকে ওরকম আদিক্ষেতা করার কোনো মানে হয় না। সই হয়েছে, আংটি বদল হয়েছে, সেটা তো বিয়েই। আশীর্বাদ হয়ে যাওয়ার পর ও তো তোর স্বামী। ফোন কর, দেখ ঠিকঠাক খাবার খেয়েছে কি না। খেয়ালি খুব একটা গুরুত্ব দিল না, বরং মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, নিকুচি করেছে পৌঁছানোর, আমি কেন ফোন করতে যাব? আমি কি চেয়েছিলাম নাকি বিয়েটা করতে? তোমরা জোর করে আমার গলায় লোকটাকে ঝুলিয়ে দিলে, এখন আমার ঘাড়েই চেপে বসবে। আর শোনো, ওই লোকটার জন্য আমি আমার লাইফস্টাইল কিন্তু বদলাতে পারবো না। আমি যেমন জিন্স টপ পরতাম সেগুলোই কিন্তু পরবো। ফালতু একজনের জন্য আমার পছন্দ আমি চেঞ্জ করতে পারবো না। হঠাৎ করেই মেয়ের হাতে কানে গলার দিকে নজর পড়ল আরতি দেবীর। এই মিষ্টু, ওইসব পরে হবে। তোর হাতের ওই দুটো সোনার চুড়ি কোথায়? আর গলায় ওই সরু চেনটা? কালই তো তোকে বললাম সব সময় পরে থাকবি। আর তোর ওই আশীর্বাদের আংটিটা, সেটা কোথায়? ওসব আমি খুলে রেখেছি। ও আমার ভীষণ ইচিং হয়, ওসব আমি সারাদিন গয়নাগাটি পরে বউ সেজে ঘুরতে পারবো না। আর তাছাড়া ওসব স্বামীর মঙ্গল অমঙ্গল ওসব আমি কেন চিন্তা করতে যাব? আমার এসব পড়তে ভালো লাগে না, পড়িনি, ব্যাস। এসব কি কথা মিষ্টু? হাতের ওই চুড়ি দুটো পরে থাক, এতে স্বামীর কল্যাণ হয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল খেয়ালি, তারপর বলল, ধুর বাবা, নিকুচি করেছে ওর কল্যাণের। ও মরলে আমার কিছু যায় আসে না, বরং আপদ বিদেয় হলে আমি একটু শান্তি পাবো। আতঙ্কে জিভ কাটলো আরতি দেবী। মিষ্টু, এসব কি সব অলক্ষণে কথা বলছিস তুই? ছি 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 ছি,
সাত সকালে এসব কি সব শুনতে হলো? দুগ্গা দুগ্গা। হঠাৎ নিচের তলা থেকে একটা চিৎকারের শব্দ শোনা গেল। খেয়ালির বাবা রীতিমতো হন্তদন্ত হয়ে ওপরে উঠে এলো। তার চোখে মুখে চরম আতঙ্ক। মিষ্টুর মা, এই তাড়াতাড়ি নিচে এসো, দেখো টিভিতে কি দেখাচ্ছে। আমাদের সর্বনাশ হয়ে গেছে। আসছি আসছি। কি কি আবার হলো? খেয়ালি আর ওর মা দ্রুত নিচে নেমে এলো। ড্রয়িং রুমে তখন টিভিটা বেশ জোর ভলিউমে চলছে। খবরের চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। বড় বড় লাল অক্ষর স্ক্রল করে যাচ্ছে স্ক্রিনে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। আজ ভোর প্রায় 5:30 নাগাদ ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার স্টেশনের সন্নিকটে লাইনচ্যুত হয়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। 12841 আপ করমণ্ডল এক্সপ্রেসের প্রায় 15টি কোচ খেলনার মতো ছিটকে পড়ে আছে লাইনের বাইরে। B1, B2 থেকে শুরু করে S1, S2 প্রায় সবকটি কোচই দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেলওয়ে আধিকারিক এবং উদ্ধারকারী দল। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, আহত হয়তো আরো অনেকে। মিষ্টু মিষ্টু, এই দেখ, জামাই তো এই ট্রেনটাতেই ছিল না। হায় ভগবান, এ কি দৃশ্য! তুমি একবার চটপট ফোন করো না ও বাড়িতে, আমার হাত পা কাঁপছে। খেয়ালির মা নিজের উপর কন্ট্রোল হারিয়ে মেঝেতে ধপ করে বসে পড়ল। কিন্তু খেয়ালি নিমেষে ও যেন পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। ওর চোখের পলক পড়ছে না। টিভির পর্দার ওই ধ্বংসস্তূপের দিকে ও এক দৃষ্টে তাকিয়ে আছে। ওর কানে বাজছে তখন মাত্র কয়েক মিনিট আগে নিজের বলা ওই কথাগুলো। ও মরলেও আমার কিচ্ছু যায় আসে না। ফোনের শব্দ, মায়ের কান্নার আওয়াজ, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। সব যেন খেয়ালির কাছে ঝাপসা হয়ে যাচ্ছে। ওর কেবলই মনে পড়ছে নির্বাণের সেই শান্ত মুখটা, আর কেরালায় যাওয়ার আগে ওর সেই শেষ বলা কথাগুলো। হয়তো ফেরার পথটাই চিরতরে বন্ধ হয়ে যাবে। তখন কি তুমি খুশি হবে? খেয়ালি কোনো দিকে তাকালো না, কারোর কথা শুনলই না। হন্তদন্ত হয়ে চলে গেল নিজের ঘরে। ওর শরীরটা ভিতর থেকে থরথর করে কাঁপছে। ড্রয়ারটা পাগলের মতো টেনে হাতড়ে বের করলো সেই এঙ্গেজমেন্ট রিং। আঙুলে ঝটপট পরেও নিল। পরার সময় অনুভব করলো হাতটাও কাঁপছে। কোনো মতে গলিয়ে নিল গলার চেইনটা, হাতের চুড়িটা। তারপর সোজা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে পাগলের মতো বিড়বিড় করতে শুরু করলো খেয়ালি। এই তো আমি সবকিছু পড়ে নিয়েছি। মা বলেছিল না এগুলো পড়লে স্বামীর আয়ু বাড়ে? আমি পড়েছি, আমি সবকিছু পড়েছি। আর কিছু হবে না, কিছু হবে না। আমার জন্য তো কিছু হয়নি, আমি কিছু করিনি। না না না, কিছু হতে পারে না। আমি মন থেকে বলিনি, আমি তো শুধু অভিমানে, আমি তো রাগ করে। না না, আমি কথাগুলো বলতে বলতে খেয়ালির নিঃশ্বাসটুকুও নিতে কষ্ট হচ্ছিল। ওর হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করছে। চোখের সামনে বারবার নির্বাণের মুখটা ভেসে উঠছে, আর বারবার যেন একই কথা কানে বাজছে। হয়তো ফেরার পথটাই চিরতরে বন্ধ হয়ে গেল। তখন তুমি কি খুশি হবে? আমার কষ্ট হচ্ছে, মুখের ভেতরটা যন্ত্রণা হচ্ছে। এমন কেন হচ্ছে? ও ঠিক আছে, নিশ্চয়ই ঠিক আছে। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক সেই মুহূর্তেই দৌড়ে এলো মা। এখন গয়না পরে আদি খেতা করছিস? কি বলছিলি একটু আগে? ও মরলে নাকি তোর কিছু এসে যায় না? ভগবানকে ডাকছিলি, আপদ বিদায় করবি বলছিলি। নে নে, ভগবান তোর কথা শুনে নিয়েছে। মুখ পুরি, নিজের পেটের মেয়ে বলতেও আমার ঘেন্না করে। ওই মানুষটা নিজের ঘর বাড়ি ছেড়ে কত দূরে যাচ্ছিল চাকরি করতে, তোর ভবিষ্যতের কথা ভেবেই তো রে। আর তুই ওর মৃত্যু কামনা করলি। হে ভগবান, কি অপরাধ করেছিল এই ছেলেটা? কেন আমায় তুলে নিলে না ভগবান?
মা মা আমি তো মন থেকে বলিনি, বিশ্বাস করো আমি তো বলিনি। চুপ কর, একদম চুপ কর। আর যদি ছেলেটার কিছু হয়ে যায় জেনে রাখিস ওই খুনের দায় তোর। তুই নিজের মুখে ওকে জমালয়ে পাঠিয়েছিস। খুনে মেয়ে একটা, তোর ওই বিষাক্ত কথাগুলো সব সত্যি হয়ে গেল। কি করবি এইসব গয়না নিয়ে এখন তুই? কার জন্য পড়েছিস ওগুলো? ছেলেটাকে তো খেয়েছিস, এবার তো তোর মুক্তি। নে নে নে, এবার সব আনন্দ কর। মায়ের কথাগুলো শুনে কোনোভাবেই আর নিজেকে স্থির রাখতে পারলো না খেয়ালি। এক ছুটে চলে এলো বাবার কাছে। বাবা বাবা, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি ওখানে যাব, আমাকে নিয়ে চলো। কোথায় যাবি মা? দেখছিস না টিভিতে কি দেখাচ্ছে? ওখানে লন্ডভন্ড হয়ে গেছে। আর তাছাড়া নির্বাণের বাড়ি থেকেও তো সবাই গেছে। না না, আমি যাব, আমাকে ওখানে নিয়ে চলো প্লিজ প্লিজ বাবা। আমি জানি ও ভালো আছে, বেঁচে আছে, ওর কিচ্ছু হয়নি। আমি বলছি কিচ্ছু হয়নি, প্লিজ আমাকে নিয়ে চলো। ওরা যাক না, আমরাও যাই। শান্ত হও মা, এত ছটফট করতে নেই। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাব, দেখি একটা গাড়ির বন্দোবস্ত করতে পারি কিনা। ওকে নিয়ে যেও না, ও একটা অলক্ষণে। তুমি নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না। ওর জন্যই তো এসব হলো। তুমি যেও না, তুমি ওকে নিয়ে যেও না। মায়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল খেয়ালি। চুপ, কাঁদবে না, বলছি তো কাঁদবে না। কিচ্ছু হয়নি ওর, কিচ্ছু না। গাড়িটা যখন দ্রুত গতিতে বালেশ্বরের দিকে ছুটতে শুরু করলো, খেয়ালি তখন উদাসী দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছে। ওর শুধু মনে হচ্ছে চারপাশের গাছপালা, রাস্তাঘাট সব যেন কেমন একটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ওর জীবনটা একটা ভয়াবহ ঝড়ের মুখে ছুটে চলেছে। ওর মনে শুধু একটাই প্রার্থনা, নির্বাণ তুমি থেকো, আমায় ক্ষমা করার জন্য হলেও বেঁচে থেকো। গাড়ি এসে পৌঁছলো বালেশ্বর স্টেশন। তখন অবশ্য দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। হসপিটালের করিডোর জুড়ে শুধুই সাদা চাদরের শাড়ি আর চারিদিকে কান্নার আওয়াজ। একটা হসপিটাল থেকে অন্য হসপিটাল বিগত কয়েক ঘন্টা ধরে এভাবেই দিশে হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে নির্বাণের কাকা এবং নির্বাণের জামাইবাবু। খেয়ালিরা পৌঁছতেই সবাই মিলে ওরা পৌঁছলো আরও একটা বেসরকারি হসপিটালে। রিসেপশন কাউন্টারের সামনে মানুষের উপচে পড়া ভিড়। সবাই নিজেদের প্রিয়জনের খোঁজ পেতে মরিয়া। রিসেপশনে বসা লোকটি প্রায় ক্লান্তিতে আর বিরক্তিতে হিতাহিত জ্ঞান হারিয়েছেন। ক্রমাগত প্রশ্নের উত্তর দিতে দিতে তখন সেও উত্তেজিত। আরে ভাই, একজন করে বলুন। ধুর বাবা, এভাবে সবাই একসাথে চেঁচালে আমি লিস্ট মেলাবো কি করে? প্যাসেঞ্জারের নাম কি, কোচ নাম্বার কত? দ্রুত পায়ে এগিয়ে গেল খেয়ালির বাবা। নাম নির্বাণ চৌধুরী, S4 কোচ, সিট নাম্বার 42। একটু দেখুন না ভাই। S4? ওই কোচটার অবস্থা তো খুবই খারাপ। 2-3 জন মাত্র বেঁচে আছে, তাদের ICUতে পাঠানো হয়েছে। বাকিদের অবস্থা, আপনারা বরং একটা কাজ করুন, ওই পেছনের দেয়ালের দিকে যান, ওখানে মৃতের তালিকা টাঙানো আছে। ডেড বডি ছবির সঙ্গে মিলিয়ে দেখুন একবারটি, ওখানেই আপনার প্যাসেঞ্জারের নাম পাওয়ার সম্ভাবনা বেশি। কথাগুলো শোনা মাত্রই খেয়ালির শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কি আজে বাজে কথা বলছেন? বডি মানে কি? বডি বলছেন কেন? আপনি জানেন না নির্বাণের কিছু হয়নি, ও মরতে পারে না। আমায় তো কাল রাত্রেও মেসেজ করেছে, আমি রিপ্লাই দিইনি। আমার রিপ্লাই দেওয়া হয়নি, আমার রিপ্লাইটা তো দিতে হবে। আপনি কি বলছেন? দেখুন দিদিমণি, এখানে হাজার হাজার লোক কাঁদছে, যা সত্যি তাই বলেছি। ভেতরে যাওয়ার আগে কাইন্ডলি লিস্টটা একবার দেখে নিন। এই পরে কে আছেন আসুন। মিষ্টু, শান্ত হ মা, শান্ত হ, ওভাবে বলিস না। আয় আমার সঙ্গে আয়। বাবা এক প্রকার জোর করে টানতে টানতে হসপিটালের করিডোরের একপাশে নিয়ে এলো খেয়ালিকে। তখন খেয়ালি মেঝের উপর বসে পড়তে চাইছে, যেন মনে হচ্ছে ওর কাছে গোটা পৃথিবীটাই দুলছে। বারবার বাবার শার্টটা খামচে ধরছে আর বিড়বিড় করে বলছে, বাবা ও বডি হতে পারে না, ও তো নির্বাণ।
করিডোর পেরিয়ে ওরা একটা বড় হল ঘরের সামনে এসে দাঁড়ালো। ঘরের ভিতরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা, আর সেখানকার হাওয়াও যেন ভারী হয়ে আছে। বরফ আর পচন রোধক ওষুধের কড়া গন্ধে গাটা গুলিয়ে উঠছে। সারি সারি রাখা রয়েছে একের পর এক সাদা চাদরে ঢেকে রাখা দেহ। প্রত্যেকটা চাদরের নিচেই এক একটা শেষ হয়ে যাওয়া জীবন। খেয়ালির পা দুটো যেন আর এগোতেই চাইছে না। একটু আগেই বেশ কয়েকবার ভালো করে লিস্ট মিলিয়ে ওরা দেখেছে, S4 কম্পার্টমেন্টের নির্বাণ মুখার্জি মৃত। ধীরে ধীরে ওরা গিয়ে দাঁড়ালো 42 নম্বর সিটের ডেড বডির সামনে। নির্বাণের কাকা আর খেয়ালির বাবা দুজনেই যেন স্তব্ধ হয়ে আছেন। ধীরে ধীরে চাদরটা সরালো খেয়ালি। চাদরের নিচে যার মুখটা দেখা গেল সে নির্বাণ নয়, অচেনা একটা মাঝবয়সী মানুষ। দুর্ঘটনার তীব্রতায় দেহগুলোকে এমনভাবে স্তূপাকৃত করে রাখা হয়েছিল, তাই হয়তো নাম মেলাতে চিৎকার করে উঠল খেয়ালি, বাবা বাবা দেখো, এটা নির্বাণ নয়, বাবা বাবা দেখো। তার মানে ও আছে। চলো চলো বাবা, এখান থেকে চলো, অন্য কথা খুঁজতে হবে, বাবা চলো চলো। ছুটতে শুরু করলো ওরা সবাই। ছুটতে ছুটতে হসপিটালের মেন গেটে হঠাৎ করে গিয়ে থমকে দাঁড়ালো, কারণ একটা চেনা গলার স্বর তখন কানে এসে বিঁধল, খেয়ালি খেয়ালি খেয়ালি। পিছন ফিরে তাকাতে ভয় করল খেয়ালির। ঠিক শুনছে নাকি মনের ভুল, নাকি বিভ্রম? ভয় ভয় কোনো রকমে ঘুরল। হ্যাঁ ঠিক, হসপিটালের গেটের কাছে পিলারে ভর দিয়ে দাঁড়িয়ে আছে মানুষটা। মাথাটা সাদা ব্যান্ডেজে ঢাকা, মুখটা বড্ড মলিন, চোখ দুটো কিন্তু একই রকম শান্ত। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। খেয়ালি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে রক্ত মাংসের নির্বাণ সত্যিই সামনে দাঁড়িয়ে আছে। সমস্ত অভিমান, জেদ আর কয়েক ঘন্টার দুঃসহ যন্ত্রণা বাঁধ ভেঙে কান্নায় ফেটে পড়ল ও। নির্বাণ নির্বাণ! তীরের মতো ছুটে গিয়ে নির্বাণকে একেবারে জাপটে ধরল ও। নির্বাণের অক্ষত হাতটা ওকে আগলে নিল। খেয়ালির কান্নায় কোনো শব্দ নেই, চুপচাপ যেন আশ্রয়কে চেপে ধরেছে ও। নির্বাণ, তুমি ঠিক আছো তো? ওরে মিষ্টু, দেখ আমাদের নির্বাণ ফিরে এসেছে। নির্বাণ একটা লম্বা শ্বাস নিল। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। তারপর খেয়ালির সাহায্যে বাইরের বেঞ্চটায় বসল। ওর চোখে মুখে এখনো আতঙ্কের রেশ স্পষ্ট। ওর হাতটা খেয়ালি ছাড়েনি, ধরেই আছে, যেন একটু আলগা করলেই আবার হারিয়ে যাবে। জানো খেয়ালি, কাল রাতের ট্রেনটা ছাড়ার পর আমার পাশের সিটের অনিমেষদার সঙ্গে আলাপ হলো। ওনার স্ত্রীও সঙ্গে ছিলেন, কিন্তু ওনার সিটটা পড়েছিল পরের কম্পার্টমেন্টে। অনিমেষদা খুব রিকোয়েস্ট করলেন যেন আমি রাতটুকুর জন্য ওনার স্ত্রীর সিটে চলে যাই, তাতে ওনারা দুজনে একসঙ্গে থাকতে পারবেন। আমি ভাবলাম ভদ্রমহিলা রয়েছেন, একা থাকতে অসুবিধে হবে, তাই চলে গেলাম রাতে ওই পাশের কম্পার্টমেন্টে। ও, তার মানে তুমি যখন ও ঘটনাটা ঘটলো তুমি তোমার সিটে ছিলে না, পাশের কম্পার্টমেন্টে? না না না, ছিলাম না। সকালে যখন ওই ধাক্কাটা লাগলো, আমি তখন গভীর ঘুমে। সিট থেকে ছিটকে নিচে পড়ে গেলাম। জানলা দিয়ে দেখলাম আমার সামনের বগিগুলো যেন অদৃশ্য একটা টানে খেলনা গাড়ির মতো। নির্বাণ কথাগুলো শেষ করতে পারল না।
সেই ভয়ঙ্কর দৃশ্য ও মনে করতে চায় না। খেয়ালির বাবা বলে উঠল, ও, সেই কারণেই তালিকায় তোমার সিট নাম্বারের পাশে অনিমেষ বাবুর নাম না থেকে তোমার নাম ছিল, কারণ টিকিট তো তোমার নামই ছিল। তার মানে আমরা যাকে দেখে গেলাম সে ওই ভদ্রলোক। মাই গড, তার মানে অনিমেষটা আর নেই। আমাকে সিটটা ছেড়ে দিয়ে উনি নিজেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেলেন। খেয়ালি চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ বলে উঠল, তাহলে তাহলে ওই ভদ্র মহিলার কি হলো নির্বাণ? ওনার স্ত্রী? জানি, আমি জানি না, কিচ্ছু জানি না। হয়তো তুমি একটু বসো, আমি দেখে আসছি কি হলো। আমাকে খবর নিতে হবে। ওনার হাজবেন্ড তোমার সিটে। আমি এক্ষুনি খবর নিচ্ছি। না মিষ্টু, তুই নির্বাণকে নিয়ে গিয়ে গাড়িতে বস। ও খুব দুর্বল, এই অবস্থায় ওকে একা ছাড়িস না। আমি গিয়ে দেখছি ভদ্রমহিলার কোনো খবর পাওয়া যায় কিনা। তোরা যা, আমি আসছি। গাড়ি কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে। নির্বাণের কাঁধে মাথা রেখে বসে আছে খেয়ালি। হাসপাতালের বিভীষিকাকে পিছনে ফেলে গাড়ির ভেতরে এখন নিস্তব্ধতা। নির্বাণের বাঁ হাতটা ব্যান্ডেজ করা, অন্য হাত দিয়ে খেয়ালির আঙুলগুলো ও ছুঁয়ে আছে। জানো খেয়ালি, মাঝে মধ্যে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়ে বোধহয় ভালোই হলো। কি বলছো কি তুমি এসব? মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে নাকি? এত বড় দুর্ঘটনা, ঠাকুর, এসব কি বলছো? তা নয় তো কি, এই যে তুমি আমায় এভাবে এসে জড়িয়ে ধরলে, এভাবে বসে আছো, আমার জন্য পাগলের মতো হাসপাতালে দৌড়োদৌড়ি করছিলে, এই দৃশ্যটা দেখার জন্য আমায় বোধহয় একটা বড়সড় ধাক্কা খেতেই হতো। অ্যাক্সিডেন্ট না হলে তো তুমি এখনো সেই মুখ ঘুরিয়ে বসে থাকতে, আর আমিও তোমার মান ভাঙাতে পারতাম না। একদমই আর কি করবে না। তুমি জানো আমার উপর দিয়ে কি গেছে? যখন শুনলাম আমার যে কি হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি তোমাকে বলেছি বলে ওগুলো। আরে বাবা, কি এসব ভাবছো খেয়ালি? তোমার ওই রাগ, ওই জেদ, সবটাই তো আসলে ভালোবাসার অন্য একটা রূপ। আসলে আমরা একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলেছি, সেটা বোধহয় আমরা নিজেরাই বুঝতে পারিনি। প্রতিদিনের ছোট ছোট ঝগড়া, ইগো, এসবে ঢাকা পড়ে গেছে আর কি। আমি খুব অন্যায় করেছি নির্বাণ। আমি শুধু নিজের অভিমানটাকেই বড় করে দেখেছি। তোমার ওই ফিরে আসা পর্যন্ত শান্তিতে কথাটার কি মানে হতে পারে আমি আজ বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমায় কোথাও যেতে দেব না, কোনোদিন না। তোর পাগল, মৃত্যুর হাত থেকে আমাদের কারোর রেহাই নেই। যখন যাকে যেতে হবে যেতেই হবে, কিন্তু যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ একে অপরের হাতটা শক্ত করে ধরে তো থাকতে পারি, সেটাই আসল। কি বল? অনিমেষ তাকে দেখলে নিজের সিটটা আমাকে ছেড়ে দিয়ে নিজে চলে গেল। জীবনটা বড্ড অনিশ্চিত খেয়ালি। এই আছি, আর হয়তো চোখের নিমেষেই সব শেষ। আমি আজ থেকে সব বদলে ফেলবো। আমি আর কারণে অকারণে রাগ করব না। তোমার কেরিয়ার, তোমার কাজ, সবকিছুকে আমি সম্মান করব। তুমি শুধু গাড়িটা তখন হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে ছুটছে। খেয়ালির বাবা ড্রাইভারের পাশে বসে পিছনের কথোপকথন শুনতে পাচ্ছেন না, কিন্তু আয়নায় মেয়ে আর জামাইয়ের শান্ত ভঙ্গি দেখে মুখে একটা প্রশান্তির হাসি ফুটেছে। খেয়ালি আবার নির্বাণের কাঁধে মাথা রাখল। এবার আর কোনো ভয় নেই। ও অনুভব করল নির্বাণের হৃদস্পন্দন, যা এখন ওর কাছে পৃথিবীর সবচাইতে দামি সুর। বালেশ্বরের সেই অভিশপ্ত রাত ওদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিলেও বিনিময় দিয়ে গেল অটুট বিশ্বাস আর পরিণত ভালোবাসা।